হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো গাইস, আজকে আমরা চলে আসলাম ব্লু রক সিরিজের এপিসোড 4 নিয়ে। আগের এপিসোড দেখানো হয়েছিল ইসাগির টিম এক্স এর সাথে 5-1 গোলে হেরে যায়। এজন্য ইগো ইসাগিদের বলে জিততে হলে তোমাদের সবাইকে সবার স্পেশালিটি খুঁজে বের করতে হবে। তো এপিসোড 4 এর শুরুতে দেখানো হয় সবাই সবার স্পেশাল টেকনিক বলছে আর কোন সেগুলো নোট করছে। যেখানে রাইসেল স্পেশাল টেকনিক ছিল ভালো শুট করা, গাগামোরো ফিজিক্যালি ফিট হওয়া, বাচিরা ডিবলিং, কোনের জাম্পিং। কিন্তু ইসাগে জানতো না যে তার স্পেশাল টেকনিক কি ছিল। এরপর কোন যখন চিগিরিকে তার স্পেশাল টেকনিক করতে জিজ্ঞাসা করে তখন সে তাদেরকে কিছু বলে না। তখন কোন বলল সব স্ট্রাইকারের কাছে একটি স্পেশাল টেকনিক থাকে আর এটাই হলো তার হাতিয়ার। কিন্তু কেউ বুঝতে পারছিল না যে কিভাবে তার 11 জন স্ট্রাইকার একটি টিম হয়ে খেলবে। আর কোন স্ট্র্যাটেজি ছাড়া যদি তারা মাঠে নামে তাহলে আবারও সবাই নিজের গোলের জন্য লড়াই করবে আর টিমের কোনো তালমিল থাকবে না। তখন কোনের মাথায় একটি স্ট্র্যাটেজি আসে, কিন্তু সেটা কি তা আমরা একটু পর জানতে পারবো। এরপর সিন চেঞ্জ হয়ে দেখানো হয় সবাই গ্রাউন্ডে ট্রেনিং করছিল সেকেন্ড ম্যাচের জন্য। কিন্তু সবার মাথায় একটি কথা চলছিল যে তাদের যে কোনোভাবে হোক ম্যাচটি জিততে হবে, না হলে তারা বুললক থেকে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এরপর দেখানো হয় ইসাগি ট্রেনিং শেষ করে ক্যান্টিনে ডিনার করতে এসেছে। সবাই আগেই ডিনার করে ফেলেছিল, তাই সে সেখানে একাই ছিল। সে বসে বসে ভাবছিল তার কাছে কোনো স্পেশাল টেকনিক নেই। তখনই সেখানে কুনিগামি আসে আর ইসাগিকে ধন্যবাদ জানায় সেই দিনের ম্যাচে তাকে পাস দেওয়ার জন্য। তখন ইসাগি কুনিগামিকে জিজ্ঞাসা করে সে কেন ফুটবল খেলে। তখন কুনিগামি তাকে বলে সে সুপার হিরো হতে চায়, কিন্তু তার কাছে সুপার হিরো মানে কোনো ব্যাটম্যান, স্পাইডারম্যান না। তার কাছে সুপার হিরোর মানে স্ট্রাইকাররা যারা গোল করে পুরো টিমকে জিতায়। আর সে সঠিক রাস্তায় চলে তার স্বপ্ন পূরণ করতে চায়। তখন কুনিগামি ক্যান্টিন থেকে মিট স্টিক বের করে আর এটা দেখে ইসাগি অবাক হয়ে যায়, কারণ এই খাবার হাই র্যাঙ্ক প্লেয়ারদের দেওয়া হয়। তখন কুনিগামি ইসাগিকে গোল বোনাস চার্ট দেখায়, যেখানে প্লেয়ারদের গোলের জন্য তাদের পুরস্কার দেওয়ার কথা লেখা ছিল। ইসাগির রেসিস্টের কারণে যেহেতু কুনিগামি গোল দিতে পেরেছিল, তাই সে তার মিট স্টিকের অর্ধেক ইসাগিকে খাওয়ার জন্য দেয়। কুনিগামি ইসাগিকে জিজ্ঞাসা করলো সেই দিন সে তাকে কেন পাস দিয়েছিল। তার লেফট সাইডে তো রাইসিও ছিল আর রাইসের কাছে তো কোনো ডিফেন্সও ছিল না, কিন্তু তার কাছে তো ডিফেন্স ছিল। তখন ইসাগি বলে সে কুনিগামি অর্থাৎ তার কাছ থেকে গোলের গ্যারান্ট পাচ্ছিল, এজন্য সে তাকে পাস দেয়। তখন কুনিগামি বলে তাহলে গোলের গ্যারান্ট পাবে হয়তো তোমার স্পেশাল হাতিয়ার। আর ইসাগিও তার প্রথম হাতিয়ার খুঁজে পায়। তারা দুজন শপথ নেয় যে তারা যে কোনো মূল্যে সেকেন্ড ম্যাচ জিতবে। এরপর সিন চেঞ্জ হয়ে আমাদের ম্যাচের দিন দেখানো হয়, যেখানে টিম ওয়াই এর সাথে টিম জেটের ম্যাচ ছিল, অর্থাৎ ইসাগির টিমের সাথে টিম ওয়াই এর। কোন বলছিল টিম ওয়াইও তাদের প্রথম ম্যাচ হেরেছিল আর আমাদের ওদের টিমের 9 নম্বর প্লেয়ার দিকে নজর রাখতে হবে। ও কুমামোতো লিগের টপ স্কোরার ছিল, ওর নাম ওকাওয়া হিবিকি। তখন আমাদের কোনের স্টেটে দেখানো হয় যেটা একটি আল্ট্রা অফেন্সিভ সিস্টেম ছিল, যেখানে সবাই তাদের স্পেশাল হাতিয়ার ব্যবহারের সুযোগ পাবে। যেখানে ইমন পুরো ম্যাচের জন্য গোলকিপার এবং চিগিরি ডিফেন্স খেলার জন্য কোনো আপোষ করে না, আর বাকি 9 জন প্লেয়ার 10 মিনিট করে সেন্টার ফরওয়ার্ডে খেলার সুযোগ পাবে। এখানে আমি আপনাদের সুবিধার্থে এই স্ট্র্যাটেজিটি ক্লিয়ার করে বলছি। ইসাগিদের টিম অর্থাৎ টিম জিটের 11 জন প্লেয়ারের ভিতর ইমন এবং চিগিরি তাদের ফরমেশন নিয়ে কোনো আপোষ করে না। তাদের যেখানে খেলতে বলা হবে তারা সেখানেই খেলতে রাজি, কিন্তু বাকি 9 জন প্লেয়ার সবাই সেন্ট্রাল ফরওয়ার্ডে খেলতে চায়। যেহেতু পুরো ম্যাচের সময় 90 মিনিট, তাই সে 90 মিনিটকে 9 জন প্লেয়ারের ভিতর সমান করে ভাগ করে দেয়। ফলে সবাই সেন্ট্রাল ফরওয়ার্ডে 10 মিনিট করে খেলার সুযোগ পাবে, অর্থাৎ 10 মিনিট পর পর সেন্টার প্লেয়ারের ফরমেশন চেঞ্জ হবে। এতে পূর্বের ম্যাচের মতো কোনো ঝামেলাও হবে না। আর র্যাঙ্কের হিসাবে সেন্ট্রাল ফরওয়ার্ডের প্লেয়ার থাকবে, অর্থাৎ যাদের র্যাঙ্ক আগে তারা সেন্ট্রাল ফরওয়ার্ডে আগে খেলার সুযোগ পাবে। তারপর ম্যাচ স্টার্ট হয়ে যায়। বাসিরার র্যাঙ্ক আগে হবার কারণে ও প্রথমে সেন্ট্রাল ফরওয়ার্ডে খেলার সুযোগ পায়। বাসিরার মেন হাতিয়ার ছিল ড্রিবলিং, তাই সে অতি সূক্ষ্মভাবে ড্রিবলিং করার সামনে দিকে এগিয়ে যাচ্ছিল। টিম জেট অর্থাৎ ইসাগিদের টিমের সবাই অ্যাটাকিং খেলছিল, কিন্তু টিম ওয়াই এর সব প্লেয়াররা ডিফেন্সিভ খেলছিল। ওরাও নিজেদের স্ট্যাটিক্সের সাথে ম্যাচ খেলছিল। টিম ওয়াই এর শক্ত ডিফেন্সের কারণে বাসিরার ড্রিবলিং হাতিয়ার তেমন কাজে আসে নাই, আর তার 10 মিনিট শেষ হয়ে যায়। এরপর স্ট্যাটিক্স অনুসারে কুনিগামি সেন্ট্রাল ফরওয়ার্ডে চলে আসে, যার মেইন হাতিয়ার ছিল লেফট ফুটেড মিড রেঞ্জ শট। কুনিগামি তার স্ট্যাটিক্স অনুসারে সামনের দিকে এগিয়ে যায় বল পাস দিয়ে। এরপর যখন সে বল পাস পায় তখন মিড রেঞ্জ থেকে শট করার সময় টিম ওয়াইয়ের ডিফেন্ডার শট ব্লক করে দেয়। ইসাগে খেয়াল করলো টিম ওয়াইয়ের প্লেয়াররা শুধু ডিফেন্স খেলছিল, তারা কোনো অ্যাটাক করছিল না। তাদের মেইন স্ট্রাইকার ওয়াকাওয়া চুপচাপ দাঁড়িয়েছিল। সে তাদের একমাত্র প্লেয়ার ছিল যে ডিফেন্স করছিল না।
কুনিগমে আবার বল পাস নিয়ে শট করে, কিন্তু এবারও টিম ওয়ের ডিফেন্ডাররা শট ব্লক করে দেয় আর বল নিকো ইক্কির কাছে যায়। আর তখনই ওয়াকাওয়া ইসরায়েলের গোল পোস্টের দিকে ছুটে যায়, আর নিকো বলছিল, আমি তো এই সময়ের জন্যই অপেক্ষা করেছিলাম। এখানে তাদের এস্টেটিক দেখানো হয়। টিম ওয়াই এর এস্টেটিক ছিল ওয়াকাওয়া বাদে সবাই ডিফেন্স খেলবে, আর যখন বল তাদের কাছে যাবে তখন ওয়াকাওয়া গোল পোস্টের দিকে ছুটে যাবে আর তাকে একটু লম্বা পাস দেওয়া হবে। যখন একটি টিম হার্ড ডিফেন্স খেলবে তখন বিপরীত টিম অ্যাটাকিং খেলবে, যার ফলে তাদের ডিফেন্স দুর্বল থাকবে আর তারা সেই সুযোগটাই কাজে লাগায়। নিকো ওয়াকাওয়াকে একটা লম্বা পাস দেয় আর ওয়াকাওয়া ইজিলি গোল দিয়ে দেয়। ইসাগি বুঝে যায় তারা যদি ওয়াকাওয়াকে না আটকায় তাহলে তারা হেরে যাবে। এরপর আবারও ম্যাচ শুরু হয়, যেখানে এইবার সেন্ট্রাল ফরওয়ার্ডে ছিল কোন, যার মেইন হাতিয়ার ছিল জাম্প। তো কোনকে বল পাস দেয় আর কোন হেড দিয়ে কুনিগামিকে বল পাস দেয়, কিন্তু কুনিগামির থেকে নিকো বল ছিনিয়ে নেয় আর তারা নিজেদের মধ্যে পাস করছিল। ইসাকে বুঝে যায় ওরা এক গোলে এগিয়ে থাকার কারণে নিজেদের ভেতর পাস দিয়ে সময় নষ্ট করছিল। আর ম্যাচের 30 মিনিট অতিবাহিত হয়ে যায় আর তখন রাইসি অনেক খুশি হচ্ছিল, কারণ এইবার সেন্ট্রাল ফরওয়ার্ডে সে খেলবে। আর আমাদের হাফ টাইম ব্রেক দেখানো হয়, যেখানে টিম ওয়াই তাদের নিজেদের ভিতর বল পাস করে সময় শেষ করে ফেলেছিল, যেখানে রাইসি সিলেসিলি করছিল কারণ সে তার সময়ের ভিতর তার কাছে একবার জন্য বল পায়নি। চিগিরি বলছিল ওদের কাউন্টার অ্যাটাকের সামনে আমাদের এস্টেটিক্স কাজ করবে না। তখন কোন বলল এখন শেষ সময়ে এস্টেটিক্স চেঞ্জ করা রিস্কি হয়ে যাবে, আমাদের এস্টেটিক্সের ওপর ভরসা রেখে সেকেন্ড হাফ খেলতে হবে। কিন্তু সবাই টেনশনে ছিল, কারণ এটা তাদের ডু অর ডাই ম্যাচ। এরপর সেকেন্ড হাফের ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে সেন্ট্রাল ফরওয়ার্ডে ছিল ইমামুরা, কিন্তু টিম ওয়াই নিজেদের ভিতর বল পাস করছিল, যার ফলে ইমামুরার 10 মিনিটের সময় শেষ হয়ে যাচ্ছিল আর সে তার শেষ সময়ে একটি ট্যাকেল করে, যার ফলে বল গাগামোর কাছে চলে যায় আর গাগামারু সেন্ট্রাল ফরওয়ার্ডে চলে যায়। গাগামারুর মেইন হাতিয়ার ছিল তার ফিজিক্যাল কন্ডিশন। গাগামারু ইসাগিকে বল পাস দেয় আর ইসাগি বল পেনাল্টি বক্সের দিকে শুট করে আর গাগামারু একটা লম্বা জাম্প করে বলটি গোল পোস্টের দিকে হেড মারে, কিন্তু গোলকে বলটিকে ঠেকিয়ে ফেলে আর কর্নার পায় ইসাগির টিম। ইসাগি বলছিল গাগামারুর হাতিয়ার কাজ করেছে, আর তখন ইসাগি তার পিছনে মনস্টারকে ফিল করে, কিন্তু বুঝতে পারছিল না যে মনস্টার কার ভিতরে ছিল। সে বুঝতে পেরেছিল এখন যদি বল টিম ওয়াইয়ের কাছে যায় তাহলে তাদের সাথে খুব খারাপ কিছু হবে। বাসে কর্নার করতে যায় আর টিম জেতের সব প্লেয়ার পেনাল্টি বক্সের ভিতর তাদের পজিশন নিয়ে নেয়। থেকে ভাবছিল এখন যদি গোল করতে না পারি তাহলে কখনোই পারবো না। যখনই বাসিরা কর্নার শট করে তখন ইসাগি কিছু একটা ভেবে পেনাল্টি বক্সের বাইরে ছুটে যায়। সে বুঝতে পারে তারা তখন ভুল ভাবছিল, যে এতক্ষণ শর্ট পাস খেলছিল এবং সুযোগ করে ওয়াকাওয়াকে কাউন্টার অ্যাটাকের জন্য লং পাস দিচ্ছিল সেই ছিল বিপরীত টিমের মনস্টার প্লেয়ার, যার নাম নিকো। আর তারা এতক্ষণ ভুল প্লেয়ারের উপর ফোকাস করে রেখেছিল। বাসিরার শট টিম ওয়াইয়ের গোলকি হাত দিয়ে ধরে দূরে ছুঁড়ে মারে আর দূরে দাঁড়িয়েছিল নিকো। টিম ওয়াইয়ের প্ল্যান ছিল যখন কর্নার হবে তখন তো টিম জেতের সব প্লেয়ার পেনাল্টি বক্সের ভিতরে থাকবে, তখন তাদের টিমের নিকো দূরে দাঁড়িয়ে থাকবে আর তারা সুযোগ বুঝে বল নিকোকে পাস দিবে যাতে নিকো খালি মাঠে গোল করতে পারে। কিন্তু ইসাগি আগে তাদের প্ল্যান বুঝতে পারে আর বল পাস দেওয়ার পর নিকোর কাছে বল আসার আগেই ইসাগি বল রিসিভ করে ফেলে। ইসাগি বুঝতে পারে যদি নিকোকে আটকানো যায় তাহলে টিম ওয়াই শেষ। ইসাগি বল নিয়ে ছুটে যায় আর গোল পোস্টের দিকে শট করে, কিন্তু নিকো এসে শট ব্লক করে দেয় আর বল মিস হয়ে বার পোস্টের বাইরের দিকে চলে যেতে থাকে, কিন্তু তখন গাগামারু এসে শট দিয়ে গোল করে দেয় আর এক এক গোলে ম্যাচ সমতা ফিরে আসে। টিম জিতের সবাই গোল সেলিব্রেট করতে থাকে। নিকো ইসাগিকে বলে, তুমি তাহলে আমাকে ধরেই ফেলেছো, তুমি না থাকলে আমরা ম্যাচটি ইজিলি জিতে যেতে পারতাম। তখন ইসাগি বলল, আমি এখন থেকে তোমার দিকে নজর রাখবো আর তোমাকে আটকে রেখে এই ম্যাচ আমরাই জিতবো। নিকো বলল, তোমার চোখ আমার মতো, কিন্তু তুমি আমাকে আটকাতে পারবে না, আমি এই ম্যাচটাকে কন্ট্রোল করছি। আর এখানে শেষ হয়ে যায় ব্লু লক সিরিজের এপিসোড 4। ইসাগিদের টিম কি টিম ওয়াইকে হারিয়ে ব্লু লকে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখবে, নাকি ম্যাচ হেরে ব্লু লক থেকে বাদ হয়ে যাবে, তা আমরা এপিসোড 5-এ জানতে পারবো। দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।